একটু আগের খবর, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এটি নিয়ে আপনারা সংসদের বাইরে সরব ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, অন্য কোনো ব্যাংক নিয়ে এত আলোচনা না, এই ব্যাংকটাকে নিয়ে এত আলোচনা আপনারা কেন করলেন? কেন এটি ন্যাশনাল ইস্যু হলো? এবং ইসলামী ব্যাংক আসলে কি জামায়াত ইসলামীর ব্যাংক? না হলে সেটা নিয়ে আপনারা এত টেনশন কেন, বা এটি নিয়ে এত আন্দোলন, এবং শেষ পর্যন্ত তো বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিতে বাধ্যই হলো বলা যায়। জি, আপনাকে ধন্যবাদ যারা শুনছেন এবং সাথে আছেন। আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক নিয়ে আপনি যদি আমাকে বলেন যে স্পেশালিটি কেন আমরা এত কনসার্নড, সেটার প্রথম কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশে একটা নতুন ট্রেডিশন শুরু করেছে এবং এটা শুরু করার উদ্দেশ্যটাই এটা ছিল যে ইসলামী অর্থনীতির একটা পার্ট নিয়ে, এই যে আমরা কেন সুদ বলি, কেন সুদ বলি না, কেন মুনাফা বলি, এইটা নিয়ে মানুষকে একটা ধারণা দেওয়া, এবং এটা খুব অল্প দিনে একটা বড় অঙ্কের প্রবাসী না বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়, প্রায় 70%-এর মতো। এবং এমন একটা জায়গায় চলে যায় প্রত্যেকটা ব্যাংক, এমনকি সরকারি ব্যাংকও ইসলামী ব্রাঞ্চ খুলে আসলে উদ্দেশ্য যেটাই হোক মানুষের কাছে সেবার এই নতুন ধরনটাকে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এটাকে নিয়ে আমাদের এত কনসার্নের কারণটা হচ্ছে, এটা কি আসলে জামাতের ব্যাংক? একটা ব্যাংক আসলে এই যে এতজন গ্রাহক সব জামাতের না, এটা তো যে কোনো মানুষ বুঝবেন। তবে উদ্যোগটা যিনি নিয়েছিলেন তিনি জামাতের নেতা ছিলেন এবং মানুষকে আসলে ইন্সপায়ার করা হয়েছিল এটা বলেই যে আমরা ইসলামী অর্থনীতির একটা স্যাম্পল মানুষকে দেখাতে চাই এখানে। তো সেই অর্থে বলতে গেলে যারা ইসলামকে পছন্দ করেন তাদের একটা পছন্দের ব্যাংক এটা। নইলে শুধুমাত্র রেমিটেন্সেই 9 বার পাওয়া থেকে শুরু করে সব জায়গায় এটা চ্যাম্পিয়ন ছিল। তো আমরা কেন জানি না যে এটাকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে শুধু এখন না, আগেও দেখা হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়েও এটাকে খুব অন্যায়ভাবে দখল করে নেওয়া হলো, এবং এই যে বিদেশি বিনিয়োগকারী ছিলেন মিডল ইস্টের আল রাজি গ্রুপ এবং আরও একটা গ্রুপ, তাদেরকে অন্যায়ভাবে তাদের শেয়ারগুলোকে ট্রান্সফার করা হয় এবং অবশ্যই প্রকৃত মূল্য দেওয়া হয় নাই, এবং এটা অবৈধভাবে দখল করে ফেলা হয়। ঠিক একই কায়দায় এই সময় আমরা দেখলাম এটার একটা প্রচেষ্টা চলছে। তো আমরা এখনো বলবো যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান এবং এটা প্রতি বছর অডিট রিপোর্ট সাবমিট করে, এটার প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ কাজ দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই। সুতরাং এখানে কোনো অভিযোগ থাকলে সেটার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়াই যায়, কিন্তু রাতের আধারে একটা জুম মিটিং করে অবৈধভাবে এটার চেয়ারম্যানকে অপসারণ করা হবে বা তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে, এটার আসলে কারণটা কি, এটা আমাদের কাছে কখনোই পরিষ্কার না। আমরা এটার জন্য কথা বলেছি সংসদে বা সংসদের বাইরে, কিন্তু আবার শেষ পর্যন্ত যেটা হলো সেটা কি কোনো পক্ষের জন্যই ভালো হলো? ধরুন গত কয়েকদিনে গ্রাহকদের ভোগান্তি, বুথে টাকা না থাকা, চেক নিয়ে গিয়ে চেক ডিজনার হওয়া, এবং শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, এখন তার মানে কি ইসলামী ব্যাংক নিয়ে কোনো একটা সমঝোতা হচ্ছে বিটুইন দ্য এটা এখন গভর্নমেন্ট এন্ড আমি অপোজিশন? এখনো বলতে পারছি না, এটা তো একদম জি, কিছুক্ষণ আগের নিউজ। আমি এখনো বলতে পারছি না যে আসলে এখন এটা কি হচ্ছে। কিন্তু একটা ব্যাপার যেটা, এটা যে খারাপ হয়েছে এটা তো আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। এবং অর্থমন্ত্রী যদিও সংসদে বলেছেন যে মানুষ চেয়ারম্যান দেখে একটা ব্যাংকে টাকা রাখে না, কিন্তু ইসলামী ব্যাংকের কেসটা কিন্তু একটু আলাদা। এখানে যারা তাদের কষ্টার্জিত পয়সা রাখেন তারা এটা মনে করে রাখেন যে এখান থেকে যে ইনকামটা হবে সেটা হালাল হবে, এবং এখানে আরও কিছু অ্যাসপেক্টস আছে। তো এই ট্রাস্ট যদি কারোর নষ্ট হয়ে যায় এবং তারা ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে শুরু করেন, এই ফ্লোটা আসলে শুধু একটা ব্যাংকের জন্য না, এটা এক সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। আপনি দেখেছেন গতকাল ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা পাওয়া যায় নাই, জি, এবং এরকম আরও কিছু জায়গায় তারল্য সংকট তো হচ্ছে আসলে। তো আমরা এটার ব্যাপারে কথা বলেছি, আমি জি, নিজেও কথা বলেছি, আমরা সংসদে বলেছি। তো এটার আসলে একটা অবভিয়াস একটা কনসিকোয়েন্সেস আমরা এখন দেখতে পাচ্ছি। জি। আমি একটু হাফিজ খান সোহেল আপনার কাছে আসতে চাই। আপা, তার আগে আপনি আরেকটা বিষয় আরেকটু বলবেন যে তাহলে এই ব্যাংকটির এখন ভবিষ্যৎ কি? এবং ধরেন যে আস্থাটা হারালো ব্যাংকটা, জি, অথবা যে সুনামটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল বোর্ডকে কেন্দ্র করে, পরিচালনা পর্ষদ এবং এই ব্যাংকটা নিয়ে এস আলমের সঙ্গে সম্পৃক্ততা জি, বা দখল করে, এবং আরও অনেকগুলো ব্যাংক এরকম হয়েছে, জি। আপনি জানেন। ফলে অন্য ব্যাংকগুলা নিয়ে টেনশন না থেকে শুধু এই একটা ব্যাংক নিয়ে যখন আপনারা কথা বলেন, তখন এই ব্যাংকের উদ্দেশ্য
বিধেয় সেটি নিয়ে প্রশ্ন উঠে স্বরাষ্ট্রমন্ত্রী একটা সুনির্দিষ্ট কর্মসূচির কথা সংসদে দাঁড়িয়ে বলেছেন। জি। নির্বাচনের আগে সেই ব্যাংকের অর্থ সেই কাজে ব্যয় হওয়ার তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী সব তথ্য তার কাছে আসে, ফলে এগুলোরও সুরাহা হওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। দেখেন, বিরোধী দলীয় নেতা কিন্তু শুধু এই ব্যাংকটা না, 5টি যে ব্যাংকগুলোকে একসাথে করে ফেলা হয়েছিল সেগুলোর ব্যাপারেও কথা বলেছেন, আমি নিজেও কথা বলেছি। সুতরাং এটা আসলে বলা মনে হয় ঠিক হবে না যে আমরা শুধু একটা ব্যাংক নিয়ে চিন্তিত। এবং মজার ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন আরডিএস এর ক্ষেত্রে, আরডিএস এর রিটার্ন পার্সেন্টেজ হচ্ছে 98%। অর্থাৎ মনে করেন জামাত ভোটের আগে এই মানুষগুলোকে টাকা দিয়েছে এবং 98% আবার এই টাকাগুলো ফেরতও দিয়েছেন, ভোট দিয়েছেন কিনা আমরা জানি না। তাহলে এই অভিযোগটা কিন্তু আসলে ধোপে টেকে না। তারপরেও আমরা এখানে সবগুলো ব্যাংক নিয়ে কথা বলেছি, বাকি ব্যাংকগুলোরও মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আছে এবং মাত্র 7.5% দিতে পারলেই যে কেউ এখন এই মানে যেই মালিকরা তাদেরকে চালাতে পারছিলেন না দেখে তাদেরকে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো 5টিকে নিয়ে, তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে কিভাবে, এবং সরকারের ভর্তুকির টাকাগুলো পুরোটাই চলে যাচ্ছে। আমরা এটার ব্যাপারে বারবার প্রতিবাদ করেছি এবং আমরা শুধু ইসলামী ব্যাংক নিয়ে কনসার্নড না, পুরো ব্যাংকিং সিস্টেমটা নিয়ে কনসার্ন।